আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। টাইটেল থাম্বনেল থেকেই বুঝে গেছো যে আমরা আজকে বাংলা সৃজনশীল নিয়ে কথা বলবো। এখানে 10-এ 10 পাওয়ার যে সিক্রেট বলেছি, আসলে সিক্রেট বলতে কিছু মানে অলরেডি অনলাইনের কারণে প্লাস তোমরা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে মোটামুটি জানো যে 10-এ 10 কেন দেয় বা 10-এ 10 আমরা কেন পাই না, বা ইভেন আরেকটা কিছু জিনিসও থাকে যে সবকিছু মিলে আমরা ওভারঅল মানে আমাদের ওভারঅল পারফরমেন্স অনুযায়ী দেখা যায় যে আমরা একটা ভালো মার্কও মাঝে মধ্যে এনশিওর করতে পারি না। কিছু সৃজনশীল খুব ভালো, কিছু সৃজনশীল খুব খারাপ হয়। তো ওভারঅল 10-এ 10 কিভাবে সম্ভব, যারা অ্যাকচুয়ালি 10-এ 10 পায় তারা কিভাবে পায়? আমি কখনো পাইনি ভাই, পার্সোনালি অনেস্টলি কথা বলছি, আমি কখনো পাইনি। আমি মানুষের পাইতে দেখছি, বাট আমি নিজে চেষ্টা করছি। মানে ওই যে বললাম না, ওভারঅল হচ্ছে একটা প্রেজেন্টেশন লাগে, ওই প্রেজেন্টেশন আমি 9 পর্যন্ত যাইতে পারছি, বাট 10 পর্যন্ত আমি রিচ করতে পারিনি। বাট যারা যারা 10 পর্যন্ত রিচ করছে তারা কিভাবে সেই জিনিসটা সম্ভব করছে, এবং তুমি একটা কনসিস্টেন্সি মেনটেন করে কিভাবে তোমার পুরা 7টা সৃজনশীলের শুরুর সৃজনশীল থেকে শেষ সৃজনশীল পর্যন্ত সবকিছু মিলায় একটা ব্যালেন্সড সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবা, আজকে সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো 10-এ 10 এটা নিয়ে যদি কথা বলি, 10-এ 10 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাক্টর আসে। তো ফার্স্ট অফ অল আমরা সৃজনশীলের স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো সৃজনশীলের স্ট্রাকচার হচ্ছে তোমাকে একটা উদ্দীপক দিবে, সেই উদ্দীপক থেকে তোমাকে 4টা প্রশ্ন করবে, সেই উদ্দীপক থেকে তোমাকে 4টা প্রশ্ন করবে, ক, খ, গ, ঘ। তো এটা তোমরা সবাই জানো, ক 1 মার্ক, খ 2 মার্ক, গ 3 মার্ক, ঘ 4। এখন তোমার কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যান্সার করার আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা অ্যান্সারিং মেথডস আছে। তোমার টাইম ম্যানেজমেন্ট বলো, বেসিক মিস্টেক বলো, মানে আদার্স যত অ্যাসপেক্ট বলো, যেটা কারণে সৃজনশীলে কেউ 6-7 পায়, কেউ 8 পায়, কেউ 9 পায়, সেই সবকিছুর আগে যেটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে তুমি এগুলো অ্যান্সার কিভাবে করতেছো। তুমি সব এক পারা করে লিখে যাচ্ছ, জীবনেও 10-এ 10 দূরের কথা 10-এ 9 পাবা না। নিয়ম যেটা হচ্ছে, তুমি যখন লিখবা ক মার্ক লিখবা জ্ঞানমূলক, তখন তোমার জ্ঞানমূলকের মধ্যে বেশ কিছু জিনিস থাকতে হবে। 1 মার্কের মধ্যে দেখবা ধুমধাম 1 মার্ক চলে যায়। সেটা হচ্ছে তোমার অ্যান্সার তো কারেক্ট হইতে হবে, তোমার স্পেলিং কারেক্ট হইতে হবে। তোমার ধরো অ্যান্সার ঠিক আছে, বাট তুমি বানান ভুল লিখছো, তোমাকে 1 মার্ক দিবে না, তোমাকে 0 দিয়ে রাখবে। তুমি বলতে পারো ভাই আমি তো উত্তর ঠিক লিখছি, তাও কাটবে। হ্যাঁ, তাও কাটবে। জ্ঞানমূলকে স্পেলিং ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। জ্ঞানমূলকের পর মানে জ্ঞানমূলকের স্পেলিং এর পর সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাকে ফুল সেন্টেন্স লিখতে হবে। তুমি যদি জাস্ট শব্দ লিখে দিয়ে আসো যে কে হচ্ছে স্কুল তৈরির কথা বলছিল লাল সালে উপন্যাসে, তুমি উত্তর লিখে আসছো আক্কাস, একটা শব্দ, মার্ক দিবে। মানে যদি স্যার মার্ক কাটেও যে পুরা কথাটা লেখনি, শুধুমাত্র একটা শব্দ কেন, তুমি স্যারকে কিচ্ছু বলতে পারবে না, এটা লজিক্যাল। এবং এটার কারণে আমি নিজেও আচ্ছা শুরুর দিকে মার্ক কাটা খাইছিলাম, এবং আমাদেরকে সতর্ক করা হয়েছিল কলেজ থেকে যে তোমরা এই কাজটা করবা। ফুল সেন্টেন্স লিখতে হবে। কতক্ষণ লাগবে ভাই? 30 সেকেন্ড এক্সট্রা লাগবে, 30 সেকেন্ড এক্সট্রা লাগবে সর্বোচ্চ, লিখে ফেল। ক মার্কে যেন মানে যেসব জায়গায় মার্ক ফিক্স ওসব জায়গায় যেন মিস না যায়। খ, খতে কিন্তু 2-এ 2 দেয়, খটা হচ্ছে তোমার 2টা প্যারা হবে। প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক, মানে তোমার কাছে যে জিনিসটা বলছে যে এই উক্তিটি কেন বলা হয়েছে, এই কথাটা বুঝিয়ে লেখো, এইটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, সব কিন্তু কেন কিভাবে ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো, এই টাইপের প্রশ্ন। তো তুমি আগে সেই প্রশ্নের জ্ঞানমূলক অংশে প্রথমে 1 লাইনে জ্ঞানমূলক অংশ দিবা, এবং সেই জ্ঞানমূলক অংশে 1 লাইন একটা অ্যান্সার দিবা। আগে হচ্ছে 1 লাইন অ্যান্সার দিবা। 1 লাইন অ্যান্সার দিছো, 1 লাইন আগে বলছো যে হচ্ছে তোমার কি বললো, তোমার হচ্ছে ঘসিটি বেগমের একটা উক্তি বললো, আমি সিরাজের ধ্বংস দেখতে চাই। উক্তিটি ঘসিটি বেগম কেন করেছিলেন? তো তুমি 1 লাইনে অ্যান্সার দিলা যে আমি সিরাজের ধ্বংস দেখতে চাই, এই কথাটা তিনি প্রতিশোধ পরায়ণতা এবং হিংসা এই 2টা থেকে বলছেন। তো হিংসা এবং প্রতিশোধ পরায়ণতা কেন আসলো, সেই ব্যাখ্যাটা তুমি নিচে অনুধাবন অংশে করো। ব্যাখ্যা করো। অনুধাবন অংশে তুমি যখন ব্যাখ্যা করবা, তুমি এইটাকে 2 অংশে লিখবা। প্রথমে 1 লাইনে লিখা, তারপর পরে আরেক লাইন থেকে পুরোটা এক্সপ্লেইন করলা। এই জায়গায় তুমি হচ্ছে এক্সপ্লেইন করবা তোমার এই 1 লাইন অ্যান্সারটাকে। ঠিক আছে? 1 লাইন অ্যান্সারটাকে তুমি এক্সপ্লেইন করবা, যেটা হচ্ছে তোমার 3 মার্কের প্রশ্ন। সেই জায়গায় কি হয়, আমি একটু এইদিকে নিয়ে আসি। সেই জায়গায় কি হয়, তোমাকে 3টা অংশ লিখতে হবে। তোমার এখানে 3টা অংশ থাকবে। প্রথমে থাকবে জ্ঞানমূলক, মানে প্রথমে 1 লাইনে তুমি এখানে 1 লাইন অ্যান্সার লিখবা। 1 লাইন অ্যান্সার লেখার পর তুমি এখানে আবার এই যে সেম অনুধাবন অংশটা লিখবা। অনুধাবন অংশের মধ্যে
তুমি অ্যান্সারটাকে আগে এক্সপ্লেইন কিভাবে করবা সেটা একটু বলি। তোমার ক খ কিন্তু উদ্দীপকের সাথে কানেক্টেড থাকে না, বাট গটা হচ্ছে উদ্দীপকের সাথে কানেক্টেড থাকে। গ থেকে প্রশ্ন আসে যে এই চরিত্রটা এই চরিত্রের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, এটার মধ্যে কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়, এই গল্পের সাথে উদ্দীপকের কোন চরিত্রে, উদ্দীপকের চরিত্রের সাথে গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে, কবিতার কোন অংশটির প্রতিফলন ঘটেছে। তোমার কিন্তু এখানে হয় সিমিলারিটি নাইলে হচ্ছে ডিফারেন্স, এটাই দেখাইতে বলবে। কমনলি এটাই বলে কে কার প্রতিনিধিত্ব করতেছে, কোন ভাব ফুটে উঠছে, কোন চরিত্র বিশ্লেষিত হয়েছে, এইসব। এই ক্ষেত্রে কেন বিশ্লেষিত হয়েছে, লাইক দ্য রিয়েল অ্যান্সার, তুমি যেটা লিখছো যে ওর সাথে হচ্ছে তোমার মানে ধরো বিয়েতে বসছিল কিন্তু যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে, অপরিচিতা গল্পের কল্যাণীর সাথে মিলে যায়। তার মানে কার সাথে মিলে, কল্যাণীর সাথে মিলে। তুমি ওয়ান ওয়ার্ড অ্যান্সার লিখছো, ঠিক আছে, লিখছো। এখন অনুধাবন অংশে এসে তুমি কিন্তু ডিরেক্টলি উদ্দীপকের সাথে কানেকশন বুঝাবে না, তুমি আগে এই যে অ্যান্সারটা যে লিখছো সে অ্যান্সারটার রিজনটা এক্সপ্লেইন করবা। তুমি হচ্ছে অ্যান্সারের রিজনটাকে একটু এক্সপ্লেইন করবা। লাইক তুমি এখানে একটু কথাবার্তা বললা এবং এই কথাবার্তাটা একদম নিরপেক্ষ নিউট্রাল কথাবার্তা হবে, ঠিক আছে, মানে নিরপেক্ষ কথাবার্তা, কোনো পক্ষের বেস না, নিরপেক্ষ কথা। মানে এটা গল্পেরও না উদ্দীপক না। তুমি বলবা যৌতুক একটি সামাজিক ব্যাধি, যৌতুকের কারণে হচ্ছে তোমার অনেক আগের থেকে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত মেয়েরা হচ্ছে সাফার করে আসতেছে বিবাহিত জীবনে, যেখানে তার জীবনে একটা নতুন অধ্যায় সুন্দরভাবে শুরু হওয়ার কথা ছিল, সেইখানে সে হচ্ছে একটা সামাজিক কুসংস্কার, সামাজিক ব্যাধির শিকার হয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে মানে সবচেয়ে বাজে বা সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হিসেবে নিজের জীবনে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স করতেছে, অভিজ্ঞতা হচ্ছে, এবং এই জিনিসটা তাকে সারা জীবনের জন্য মানে একটা ধাক্কায় ফেলে দিচ্ছে। এটার জন্য মানে হচ্ছে হাজারো মেয়ে সাফার করতেছে। তুমি এরকম কিছু নিরপেক্ষ কথাবার্তা লিখলা, এইটা লেখার পর এই যে তুমি তোমার অনুধাবন করছো এবং এখানে অ্যান্সারটা লিখছো, এই দুইটাকে একসাথে কানেক্ট করবা এই প্রয়োগ তৃতীয় অংশে। যে এই যে আমরা এখানে যে কথাবার্তাগুলো দেখতেছি, এই কথাটা আমরা হচ্ছে গল্প বা কবিতার এই চরিত্রের মধ্যেও দেখতে পাই, আবার উদ্দীপকের মধ্যেও, উদ্দীপকের যে চরিত্রটা আছে উদ্দীপকের এই চরিত্রের মধ্যে অপরিচিতা গল্পের আমরা কল্যাণীর মধ্যেও দেখতে পাই, তার বিয়েটা এই কারণে ভেঙে গেছে। এবং হচ্ছে আমাদের যে উদ্দীপকটা বলা আছে সেখানেও আমরা দেখলাম যে ওখানে যে চরিত্রটা বলছে তারও হচ্ছে যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে, তাই না? তো এই যৌতুক প্রথার শিকার হয়ে, যৌতুক প্রথার শিকার হয়ে জীবনে সাফার করা বা যৌতুক প্রথার সম্মুখীন হওয়ার যে ঘটনা, সেই দিক দিয়ে, সেই পার্সপেক্টিভে এই দুইটা চরিত্র সাদৃশ্যপূর্ণ। তোমাকে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ভাবে মার্ক দিবে, বুঝছো? লাইক এখানে তুমি জ্ঞানমূলক ঠিক লেখছো, এই জ্ঞানমূলকের জন্য 1 মার্ক। তুমি এখানে জ্ঞানমূলক ঠিক লেখছো এটার জন্য 1 মার্ক, অনুধাবন ঠিক লেখছো এটার জন্য 1 মার্ক। যদি এমন হয় তুমি অনুধাবন ঠিক লেখছো বাট এক্সপ্লেইন করতে পারো, তোমাকে 1 মার্ক দিবে। বা তুমি অনুধাবন যাও লিখছো মোটামুটি জ্ঞানমূলক হয়নি, এই ক্ষেত্রে তোমার জ্ঞানমূলকই যদি না হয়, তুমি অনুধাবনে কিন্তু ঠিকটা লিখবা না, এটা স্যার ধরেই নিবে। তোমার জ্ঞানমূলক ঠিক না হলে এখানে 0 দিয়ে দিবে। তুমি বলবা ভাই আমি তো পুরাটা লিখছি, স্যার আমি তো পুরাটা লিখছি, আমাকে পুরাটা মার্ক দিবেন না কেন? দিবেন, কারণ এইটাই হচ্ছে সেই আনসার যে তুমি এখানে যা লিখছো সেটার এক কথার উত্তর। যদি এইটা ভুল হয় তোমাকে 3-এ 0 দিবে, বা স্যারের যদি মনে হয় যে না এত কিছু লিখছো 1 মার্ক দেওয়া যায় তাহলে সর্বোচ্চ 1 দিবে, কিন্তু না হলে মার্ক দিবে। ঠিক আছে, তো এইখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে প্রথম যে জ্ঞানমূলক অংশ অবশ্যই ঠিক হইতে হবে, জ্ঞানমূলক অংশ অবশ্যই ঠিক হইতে হবে, ঠিক আছে। ইউ ক্যান নট ইনকারেক্ট বা ইউ ক্যান নট মিস্টেক দ্যাট পার্ট অফ ইউর সিকিউ, অবশ্যই ঠিক হইতে হবে, ওকে, অবশ্যই ঠিক হইতে হবে। এবার আসো ঘ নিয়ে একটু আমি আলাদা একটা পেজে কথা বলি। লাইক ঘ বা 4 মার্ক, এই ঘ বা 4 মার্কের জন্য আমার হচ্ছে বাংলা লিখে নিলে 4টার 8-এর মতো লাগবে। 4 মার্কের জন্য তোমার এখানে 4টা অংশ থাকবে, জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা, ঠিক আছে। তো জ্ঞানমূলকে হচ্ছে তুমি আগে তোমার ঘতে যে অ্যান্সারটা বলছে যে এইখানে হচ্ছে তোমার এই গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে, এই চরিত্রের প্রতিনিধিত্ব করে, এইটা এটার সাথে সাদৃশ্যপূর্ণ, এখানে পুরো গল্পটা ফুটে ওঠেনি, কবিতার এই ভাব প্রকাশ পাইলেও সামগ্রিক ভাব অনুপস্থিত, বুঝিয়ে লেখো। তোমার কিন্তু এখানে একটা মানে ইনডেপথের কোশ্চেন করবে, কারণ এখানে একটা পার্টি আছে উচ্চতর দক্ষতা, তুমি যদি সেই ইনডেপথ পার্ট পর্যন্ত যেতে পারো, দ্য অনলি মোমেন্ট ইউ উইল গেট 4 আউট অফ 4, ঠিক আছে। লাইক আমরা কিন্তু 1-এ 1, 2-এ 2, 3-এ 3 অহরহ মানুষই পাই। 10-এ 10 পাওয়ার যে সিক্রেট, এই সিক্রেটটা আসলে ঘ মার্কের সিক্রেট, বুঝছো? ঘ মার্কের সিক্রেট। তো যেটা জ্ঞানমূলকে তো হচ্ছে 1 লাইন অ্যান্সার, এটা মাস্ট ঠিক রাখতেই হবে, এটা মাস্ট ঠিক রাখলা, এটার জন্য 1 মার্ক, এটার জন্য 1 মার্ক। অনুধাবন তুমি হচ্ছে আবার যে বিষয়ে কথা বলছে সেই বিষয়ে নিরপেক্ষ কথাবার্তা, যে উত্তরের বিষয়ে
উত্তরের বিষয়টা এক্সপ্লেইন, উত্তরের বিষয়টা এক্সপ্লেইন, উত্তরের বিষয় হচ্ছে একটু এক্সপ্লেইন করলা, একটু ব্যাখ্যা করে বললা যে হচ্ছে তোমার মানে ধরো কবিতার সামগ্রিক ভাবটা কি, কবিতার সামরিক মূল ভাবটা বা লেখক পাঠ পরিচিতি সেটা তুমি বললা। যেমন হচ্ছে আমি যদি অপরিচিত গল্পের কথাটা বলি, অপরিচিত গল্পে হচ্ছে যে সমাজে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন সামাজিক অনাচার, তার মধ্যে হচ্ছে যৌতুক প্রথা অন্যতম, এটার কারণে হচ্ছে হাজারো মেয়ে খুব মানে রূঢ় বাস্তবতার শিকার হয় এবং তাদের জীবনের খুব বড় সড়ো ছন্দপতন ঘটে। কিন্তু কিছু কিছু উদ্যমী মেয়ে হচ্ছে সেই ছন্দপতন বা হচ্ছে জীবনের সেই বিপর্যয় কাটিয়ে উঠেও নিজের পায়ে দাঁড়িয়ে উঠে এবং স্বাবলম্বী হয়ে হচ্ছে নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নেয়, যেটা আমরা কল্যাণীর মধ্যে দেখতে পাই। ওভারঅল কিন্তু এটাই ফুটে উঠছে এবং এর সাথে অনুক্রমের হচ্ছে পরবর্তীতে যে প্রেম জায়গা উঠে ওই পার্টটা একটু দেখা গেছে, ঠিক আছে। বাট মেইন কাহিনী হচ্ছে কল্যাণীর কাহিনী, ঠিক আছে। এবং এখানে আরো কিছু সাথে মানে সাইড যে এক্সট্রা জিনিস দেখতে পাই, যে শম্ভুনাথের হচ্ছে তোমার ইয়াটা মানে দৃঢ় অবস্থানটা, যে সে হচ্ছে নিজের মান সম্মানের বিনিময়ে মেয়ে বিয়ে দিবে না। সে যখন দেখছে যে শ্যাকরা নিয়ে ঈশা অপমান করা হইতেছে, সে ওই জায়গায় বলছে, খাওয়াই দিয়ে বলছে যে যারা এইরকম মানে সংসার কথা তাদের কাছে মেয়ে বিয়ে দিব না। ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট সে মেয়ে বিয়ে দিবে না। মানে পার্সোনালিটির একটা অ্যাকচুয়াল পরিচয় পাওয়া গেছে, কোনো হেট হয়নি, কিচ্ছু হয়নি, বিয়ের সময় সে কিন্তু টান টান। ওকে, তারপর হচ্ছে অনুপমের ব্যক্তিত্বহীনতা দেখা গেছে, অনুপমের হচ্ছে লাস্টের দিকে প্রেম জেগে উঠছে একটা ব্যক্তিত্বহীন মানুষের, পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে তোমার মানে ট্রান্সফরমেশন হওয়া সেটা দেখা গেছে। বাট মেইন হচ্ছে কল্যাণী কাহিনীটা। তো এখন এই তুমি যে এক্সপ্লেইনটা করছো সেইটার সাথে তোমার এক্সপ্লেইনিং এর সাথে এই বিষয়ের সাথে হচ্ছে গল্পটা কানেক্ট করবা, গল্প বা কবিতা যেটা আছে সেটাকে কানেক্ট করবা। কানেক্ট করলা, তুমি এটা নিয়ে কথাবার্তা বলে যাও, তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সেটা অ্যাকচুয়ালি এই গল্পের মধ্যে কিভাবে প্রতিফলিত হয়েছে, মানে গল্পের সাথে কিভাবে প্রতিফলিত হয়েছে সেই জিনিসটা তুমি কানেক্ট করলে, সেই জিনিসটা নিয়ে কিছু কথাবার্তা বললা। এরপর এই গল্পে তুমি যে জিনিসটা কানেক্ট করছো, এই গল্পের আগে তুমি আরেকটু ডিপ অ্যানালিসিস করবা যে গল্পের মধ্যে আসলে কি কি ফুটে উঠছে, এবং এইটার সাথে তুমি উদ্দীপককে এই জায়গায় জোড়া দিবা। মানে বুঝছো, তোমার কিন্তু উদ্দীপক আসতেছে একদম ফোর্থ পার্টে, এই জায়গায় তুমি হচ্ছে মেইনলি তুমি অ্যাকচুয়ালি গল্পের মধ্যে কি কি ফুটে উঠছে, গল্পের মধ্যে প্রকাশ পাওয়া বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন থিওরি, বিভিন্ন ভাবগুলাকে তুমি এখানে লিখতেছো এবং উদ্দীপকের ভাবটাকে তুমি বিশ্লেষণ করছো। তারপর তুমি এর সাথে মিক্স এন্ড ম্যাচ করে দেখেছো, এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, গল্পের সাথে এটা দেখা গেল, এটা দেখা যায়নি, ওটা হয়নি। দেন হচ্ছে আমরা সবকিছু মিলায় বলতে পারি উক্তিটি সঠিক, উক্তিটি সঠিক নয়, পুরোপুরি প্রতিফলিত হয়েছে, সামগ্রিক ভাব ফুটে উঠছে, উঠেনি, ওই সব কিছু আমরা বলতে পারি। তো এই জায়গায় হচ্ছে 1 মার্ক দেয় এবং এখানেও 1 মার্ক দেয়। বাট এই গুছানোটা হচ্ছে একটু ডিপ এবং একটু সুন্দর লেখনী হওয়া লাগে এবং এইটার সাইজ একটু বড় হওয়া লাগে পুরো লেখাটা। তুমি যদি ওভারঅল এই জায়গাটায় এইখানে সুন্দর মতো অ্যানালিসিসটা করতে পারো, গল্পের যে পার্টগুলো ফুটে উঠছে, ধরো সামগ্রিক প্রকাশ করতে বলছে, গল্পের মধ্যে টোটাল 5টা অংশ ফুটে উঠছে, বা কবিতার মধ্যে টোটাল কবি হচ্ছে 5টা বিষয়ের আলোকপাত ঘটাইছেন, তার মধ্যে 2টা 3টা বিষয় উদ্দীপকের সাথে যায়, সবগুলা যায়, আংশিক প্রতিফলন করছে। তুমি যখন এই জিনিসটা বলবা যে এটার উপস্থিত থাকলো, এই জিনিসটা অনুপস্থিত, এখানে যেটা গল্পে দেখা গেছে সেরকম উদ্দীপকের কোনো আলোকপাত ঘটেনি, তাই এই সব সাপেক্ষে বা এই কম্পারিজনের সাপেক্ষে আমরা বলতে পারি উক্তিটি সঠিক বা সঠিক নয়। দেন তুমি হচ্ছে এদিকে 1 মার্ক পাবে এবং তুমি তখন পাবা 4 আউট অফ 4, সৃজনশীল আসবে 10 আউট অফ 10, ঠিক আছে, 10 আউট অফ 10। আমি মনে নেই, হয়তো রিয়েলি 1-2টায় মানে হচ্ছে 10-এ 10 পাইছিলাম হয়তো রিয়েলি, বাট নর্মালি আমার 10-এ 9 খুব এভারেজ উঠতো, আলহামদুলিল্লাহ 10-এ 9 খুব এভারেজ উঠতো, 8-9 এর মধ্যেই থাকতাম, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি, এইটা হচ্ছে আমাদের অ্যানসারিং যে প্রসেসটা, লাইক তুমি অ্যানসারে কি করতে হবে সেটা যদি না জানো, তুমি কিন্তু ভালো করে মার্ক তুলতে পারবা। এখন আমি যেটা করতাম শুরুর দিকে ধরো পেজের শুরুতে আমি লিখলাম 1 নং প্রশ্ন উত্তর, এরপর আমি ক দিয়ে শুরু করলাম, আমি প্রথমে যেটা করতাম ক দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে ক এর 1 লাইন লিখলাম, তারপর খ এর মার্ক শুরু করলাম, খ মার্কের জন্য প্রথমে হচ্ছে আমি জ্ঞানমূলকটা লিখলাম, জ্ঞানমূলক লেখা শেষ, আমি হচ্ছে নিচে অনুধাবন আমি আলাদা করে লিখছি, সেই দ্বিতীয় প্যারাটা আমি নিচ থেকে শুরু করবো, অনুধাবন লিখবো, পুরো পেজে শেষ পর্যন্ত যাবো, যদি পেজ শেষ না হয় আমি বাকি যা ফাঁকা থাকবে ফাঁকা রেখে দিব, ফাঁকা রেখে পরে পেজে চলে যাবো। ওকে, প্লিজ চালু। নেক্সট পেজ থেকে আমি গ শুরু করবো। এখন এই পর্যন্ত ঠিকই ছিল, আমি যেটা শুরুতে করতাম গতে শুরু করবো, গতে হচ্ছে শুরুতে জ্ঞানমূলকটা বলতাম এবং জ্ঞানমূলক বলার পর আমি হচ্ছে গ এর অনুধাবনটা একটু 2-3 লাইন লিখে আমি প্রয়োগে চলে যাইতাম, প্রয়োগটা কয়েক লাইন লিখে না আমি দেখা যেত পেজটা পুরো ফিল আপ না করে এখান থেকে ঘ শুরু করে দিতাম, আমি যেটা করতাম। তারপর হচ্ছে এখানে জ্ঞানমূলকটা শেষ করতাম ঘ এর, আর বাকি 3টা পার্ট ধরো অনুধাবন এখান থেকে এই পর্যন্ত লিখলাম, তারপর আবার প্রয়োগটা এখানে কতদূর লিখলাম, তারপর উচ্চতর দক্ষতার বাকি হচ্ছে পেজ ভরলাম, এভাবে লিখে আমি মোটামুটি আসতাম। এবং এই জায়গায় যখন আমাকে মার্ক দেওয়া হইতো আমি দেখতাম 1-এ 1, তারপর 2-এ 2, ঠিক আছে। কিন্তু আমার লেখার সাইজের কারণে, এই সাইজ শর্টেজের কারণে আমাকে এই জায়গায় দেওয়া হইতো 3-এ 2, এবং এই যে এখানেও সাইজ শর্টেজের কারণে
আমি যদি অল্প অল্প করে লিখছি, আমাকে এখানেও দেওয়া হইতো 4-3, আমি নর্মালি এরকম 8 বা কিছু ক্ষেত্রে আমাকে এখানে 2ও দেওয়া হইতো, কিছু ক্ষেত্রে আমাকে 2ও দেওয়া হইতো, আমি এরকম 7-8 7-8 আটকে থাকতাম। ঠিক আছে, আমার এভারেজ মার্কে ছিল 10-8। তো এইটা হওয়ার পর আমি দেখলাম যে আমার এইখানে মানে হচ্ছে সময় কম লাগে, লেখা অল্প হয়, কিন্তু মার্কও কম হচ্ছে, তার মানে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি বলতেছি এটা হচ্ছে ফরম্যাট 1, এটা তুমি নর্মালি ফলো করবা না, এটা তুমি একদম এক্সট্রিম কন্ডিশন, ধরো পরীক্ষার শেষ মুহূর্তে আধা ঘন্টা 40 মিনিট আছে, তোমার হাতে 2টা 2.5টা 3টা সিকিউ বাকি, অল্প সময় অনেক বেশি সিকিউ লিখতে হবে, দেন গো ফর ফরম্যাট 1। এই জিনিসটা আমি বাঁচা রাখছিলাম যে মনে করো একদম লাস্ট সিকিউ যেটা, সে লাস্ট সিকিউতে আমি হচ্ছে 4 পেজের জায়গায় 3 পেজে লিখবো। ওকে, বাট নর্মালি আমি যেটা করতাম, পরে গিয়ে আমি হচ্ছে 1 পেজ এক্সটেন্ড করছি, আমি হচ্ছে 1 পেজ এক্সটেন্ড করছি। ওকে, 1 পেজ এক্সটেন্ড করছি। প্রথম আমি 1 নং দিয়ে শুরু করে এখানে হচ্ছে ক লিখলাম, ক লেখার পর এইদিকে আমি হচ্ছে সুন্দর করে জ্ঞানমূলকটা লিখছি। ঠিক আছে, খ মার্ক আমি দিয়ে, খ মার্ক দিয়ে হচ্ছে প্রথমে আমি জ্ঞানমূলক যে লিখছি, জ্ঞানমূলকটা আলাদা প্যারা করে 1 লাইন দিলাম, তারপর বাকি অনুধাবনটা এরকম 1 লাইন করে দিলাম। তুমি এভাবে দিবা, দেখবা এখানে 1 1 2 2 সুন্দর উঠতেছে। নেক্সট যে পার্টটা তুমি যেটা করবা, মানে আমি এরপর যেটা করতাম, আমি হচ্ছে যেটা করতাম যে গ এর জন্য এখানে 1 লাইন লিখতাম, গটা লিখে শেষ করে আমি হচ্ছে এদিকে মানে অনুধাবন অংশটা, গয়ের যে জ্ঞানমূলক লিখে অনুধাবন অংশটা, সেই অনুধাবন অংশটা লিখতাম। তারপর আমি প্রয়োগটাকে এখানে আরেকটু বাড়ায় লিখে প্রয়োগটাকে মোটামুটি এই পর্যন্ত নিয়ে এসে শেষ করতাম, এই পর্যন্ত নিয়ে শেষ করতাম, আমার 1.5 পেজের একটু কম যাইতো। এখন অ্যাকচুয়াল মানে আমার মিস্টেক যেটা ছিল, বা 10-এর 9 পাওয়ার 10 না পাওয়ার যে কারণ ছিল, আমি ঘ শুরু করতাম এখান থেকে, এবং এই জায়গায় হচ্ছে আমি যখন এভাবে লিখে যাইতাম, এখানে জ্ঞানমূলকটা লিখলাম, এখানে আবার হচ্ছে অনুধাবন লিখলাম, অনুধাবনটা এখানে শেষ করে এখান থেকে আবার প্রয়োগ শুরু করে এখানে কিছু দূর যাইতাম, তারপর হচ্ছে আবার এখানে উচ্চতর দক্ষতা শেষ করে এই পর্যন্ত হচ্ছে সৃজনশীল শেষ করে দিতাম, পরে পেজে চলে যেতাম। এবং এই জন্য আমার গতে দেখা যাইতো হচ্ছে পরবর্তীতে 3-3 পর্যন্ত পাইছি, বাট ঘটা সবসময় আমার 4-3 4-3 এরকম দিত, কনস্ট্যান্ট মার্ক ছিল 4-3। এই ক্ষেত্রে পরবর্তীতে গিয়ে যেটা দিয়ে আমি ইমপ্রুভ করছি, যেটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে তুমি গ যেটা আছে, গ মার্ক যেটা আছে, এটাকে আরেকটু বাড়ায় লিখবা। লাইক আমার হচ্ছে পেজ লিখতে 5 মিনিট করে লাগতো, আমি এবার 20 মিনিটে শেষ করতাম। বাট অ্যাকচুয়াল উপায়টা হচ্ছে যে তুমি এক কাজ করবে, অ্যাকচুয়াল উপায়টা হচ্ছে যে তুমি এইখানে আরেকটা পেজ নিবা, তুমি এখানে আরেকটা পেজে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আরেকটা পেজে লেখার চেষ্টা করবে। ওকে, সো আরেকটা পেজে লেখার চেষ্টা করবো বলতে, এই যে ঘটা আমরা এখানে শুরু করছি না, ঘ আমরা এখানে শুরু করবো না, তুমি গটা এখানে যতদূর যা লিখছো, তুমি এটাকে আরো একটু কয় লাইন এক্সটেন্ড করো, আর একটু নিচ পর্যন্ত নিয়ে আসো, এবং বাকি এখানে আধা পেজের মতো, হাফ পেজের মতো ফাঁকা রেখে পরের পেজ থেকে ঘ শুরু করো। ঠিক আছে, এবং যারা 10-10 পাইতো তাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতাম যে ওরা গটা মোটামুটি যথেষ্ট বড় করে, মানে 1.5 পেজ প্লাস বা 1.5 পেজ সামথিং লিখতো, এবং ঘটা ফুল 2 পেজ লিখতো। কিছু ক্ষেত্রে ওদের ঘ এইখানেও কিছু দূরে এসে পড়তো। ঘটা হচ্ছে প্রথমে তুমি দিয়ে জ্ঞানমূলক দিবে, তারপর এদিকে অনুধাবনটা লিখলা সুন্দর করে, অনুধাবন এ পর্যন্ত শেষ, প্রয়োগটাকে তুমি ওই পেজ পর্যন্ত টানবা, প্রয়োগটাকে লিখতে তুমি ওই পেজ পর্যন্ত টানলা, এখানে 1-2 লাইন লেখার পর বাকি যে পার্টটা আছে না, এটা তুমি হচ্ছে উচ্চতর দক্ষতা দিয়ে শেষ করো, লিখে শেষ করে তুমি পর্যন্ত কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি লিখো, তুমি দেখবা এখানে তোমার কিছু দূর ফাঁকা, এখানে কিছু দূর ফাঁকা, মোটামুটি এই পেজটা লিখতে খুব বেশি সময় লাগে না, এই পেজটা লিখতে 4 মিনিটের মতো লাগে। আমি এবার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, তুমি যদি এইভাবে লিখো ইনশাআল্লাহ তুমি দেখবা এই জায়গায় তো 3-3 এবং এখানেও 4.5 ঠিক আছে, এবং এই কয়েকটাতে আমি 1-2-3-3 মোটামুটি পাইছি, বাট এই 4টা হচ্ছে এই একটা কারণে উঠেনি, এবং যাদের উত্তর তাদের মধ্যে দেখতাম আমার সাথে তাদের এই একটা ডিফারেন্স। লেখা শেষ হবে না ভেবে, লেখা আমি টাইম দিতে পারবো না ভেবে আমি হচ্ছে এইভাবে করতাম না, আমি ভাবে সব সিকিউ না, প্রথম 2-1টা করতাম, পরে গুলো দেখা যেত আমি আবার আমার ওই আগের ফরম্যাটে ফেরত গেছি। ঠিক আছে, তো এখন কাহিনী হচ্ছে তুমি এই জায়গায় 4 মিনিট দিছো, এই 3টা পেজ ফুল লেখা তোমার এগুলা 5 মিনিট লাগবে, তাহলে কত হইলো 3-5 15 আর 4 19 মিনিট, তুমি পার সিকিউ 22 মিনিট করে পাচ্ছ। এখানে তুমি আধা পেজ লিখতেছো না, এই পেজের লেখাটা তুমি 3 মিনিটের মধ্যে শেষ করবা, তাহলে ওভারঅল সবকিছু মিলে তোমার 22 মিনিট হইতেছে। কথা হচ্ছে ভাইয়া 22 মিনিট সবসময় ফলো হয় না, মাঝে মধ্যে একটু বেশি লাগে একটু কম লাগে। যদি আমার এমন হয় যে 5টা সিকিউ লিখতে যা লাগার আছে 10 মিনিট 15 মিনিট বেশি চলে গেছে, এন্ড 2টা সিকিউর জন্য আমার দরকার 40 মিনিট, আছে আধা ঘন্টা, ফরম্যাট 1 এ ব্যাক চলে যাও, এইভাবে হচ্ছে গুছাই দিয়ে আসো, অন্তত 1 2 2 3 করে 8 হইলেও পাবো। ঠিক আছে, এবং এইভাবে তুমি তো মোটামুটি 5টা সিকিউ লিখে আসো, তোমার মোটামুটি মার্ক কমপ্লিমেন্ট করবে। এখন তোমার অ্যাকচুয়াল একটা জিনিস দেখো, আমি তোমাকে বলতেছি, সবাই বলতেছি, বাট দেখো তোমার কি 10-এ 10 অ্যাকচুয়ালি দরকার, আমি একটা কথা বলি, 10-এ 10 হইলে এক্সেলেন্ট, বাট কথা হচ্ছে অ্যাকচুয়ালি দরকার সেটার প্রশ্ন আমি বলবো তোমার 10-এ 9 হলেও সমস্যা নেই, কারণ
সিকিউ পার্টে তোমার হচ্ছে 70 এর মধ্যে 54 এ প্লাস, মানে 70 এর মধ্যে এ প্লাস মার্ক হচ্ছে 54, এবং তুমি যদি সবগুলো সিকিউতে 8 করে পাও তোমার 54 উঠে যাচ্ছে। তুমি যদি সবগুলো সিকিউতে অন এভারেজ 10 এ 9 করে পাও তোমার 70 এ উঠতেছে 63, তোমার 70 উঠতেছে 63। তুমি এমসিকিউতে যদি ধরো 30 এর মধ্যে 28 পাইলা, তোমার 28 আর 63 মিলে কত হয়? 28 আর 63 মিলে আসে 91, তোমার মার্ক এ প্লাস থেকে আরো যথেষ্ট উপরে আছে। তুমি এখানে ভালো করার চেষ্টা এই কারণে করবা যেন বাংলা সেকেন্ড খারাপ হলে তুমি এখানে কমপ্লিমেন্ট দিতে পারো। তোমার বাংলা সেকেন্ডের কভার আপ দিবে হচ্ছে এই জায়গা, যত এখানে বেশি তুলতে পারো, যত এখানে 9 10 9 10 তোলা যায়, ঠিক আছে। আর কমের মধ্যে হলে যেন 8 এর কম না আসে, 8 হচ্ছে মিনিমাম, ঠিক আছে। তা আমি যেটা দেখেছি তুমি 10 9 এভাবে ইনশাআল্লাহ ইজিলি তুলতে পারবে, ওকে। কারণ ধরো তুমি সবই লিখছো, তোমার সবই লেখার মানে ঠিক আছে, সাইজ ঠিক আছে, বাট কোনো কারণে মান ফল করছে, এটাও তো হতে পারে। ভিতরে লেখনি হয়তো তুমি ঠিকঠাক দিতে পারোনি, বা বড় লিখতে গিয়ে একই কথা বারবার রিপিট হয়ে গেছে, সেখানে কিন্তু 4 4 জায়গায় 3 দিবে। সো লেখনি প্লাস অ্যান্সার সাইজ দুইটাই ম্যাটার করতেছে। when everything clicks then it is 10 out of 10, ওকে। এবং এজন্য আমি আমার অনেস্ট রিয়েলিটি শেয়ার করলাম যে এই জিনিস আমি অ্যাচিভ করতে দেওয়া ক্লাস নিতে আসছি এমন না, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার আশপাশের অভিজ্ঞতা থেকে যেটা জানছি সেটা তোমাকে দেখাইতে আসছি। তো ওভারঅল সামারি কি দাঁড়ায়, তোমার হচ্ছে জ্ঞানমূলক অল কারেক্ট হইতে হবে, অল কারেক্ট হইতে হবে। জ্ঞানমূলক যদি কারেক্ট না হয় তোমাকে মার্ক দিবে না, দিবে না, দিবে না। জ্ঞানমূলক মাস্ট কারেক্ট হইতে হবে। অ্যানসারিং মেথড, তোমাকে অ্যানসারিং মেথড যে আমি কয়েকটা ভাগে ভাগে দেখাইছি হচ্ছে আমি যা এক্সপ্লেন করে আসি সেভাবে অ্যানসার করবা, এক্সেলেন্ট এক্সাম হবে ইনশাআল্লাহ। তোমার মানে বাংলা ইজি এক্সাম হবে, তুমি সেভাবে হচ্ছে সুন্দরভাবে গুছাই যাচ্ছ। জাস্ট তোমার এখানে ফ্যাক্টরি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তোমার এখানে ফ্যাক্টরি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। তুমি শুরু থেকে তোমার টার্গেট থাকবে যে শুরুর 5টা সৃজনশীল তুমি হচ্ছে এই যে এখানে ফরম্যাটটা কোথায়, এই যে ফরম্যাট 2 যেটা, এই যে আমি এখানে দিছি যে ফরম্যাট 2, ফরম্যাট 2 তুমি চেষ্টা করবা এইখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টে প্রথম 5টা যে ফার্স্ট 5 সিকিউ, ফার্স্ট 5 সিকিউ হচ্ছে আমি ফরম্যাট 2 তেই লিখবো, এবং হচ্ছে পার সিকিউ আমি 22 মিনিট করে রাখবো, পার সিকিউ আমি 22 মিনিট করে রাখবো। 22 মিনিটের জায়গায় 20 মিনিট টার্গেট রাখবা। যদি 20 মিনিট টার্গেট রাখো না, শুরু থেকে হাত হতে চালায়া চলবে, শুরু থেকে হাত চালায়া চলবে, এবং মোটামুটি তুমি দেখো শুরু থেকে হাত আসলে উঠতে চায় না, ওই 20 মিনিট ধরলেও 25 মিনিট লেগে যায়। তুমি যদি ধরোই 22 মিনিট, 25 মিনিট বা 30 মিনিট লেগে গেছে, সেই জন্য আমি বলবো 20 মিনিট করে ধরো, ঠিক আছে, আমি বলবো 20 মিনিট করে ধরো। এবং লাস্ট 2 সিকিউ, লাস্ট 2 সিকিউ এইগুলা তুমি যখন এখানে মোটামুটি মার্কিং শুরু করে ফেলছো যে তোমার এখানে 10 9 করে আসতেছে, 5 নং 45 এই থেকে উঠে যাচ্ছে, 5 নং 45 এই থেকে মোটামুটি উঠে যাচ্ছে ইনশাআল্লাহ, তোমার কিন্তু এই দিকের উপর প্রেসার কমে গেছে। এখন তুমি যদি দেখো যে টাইম শর্টেজ, ফরম্যাট 2 তে আমি যাবো না, আমি ফরম্যাট 1 এ সুন্দর করে অ্যানসার করে আসবো, আমি ফরম্যাট 1 এ সুন্দর করে সব অ্যানসার করে আসবো, ঠিক আছে। তো আমার কিন্তু এদিকে এমন হচ্ছে যে আমাকে সব অ্যানসার করে আসতে হবে, সব টাচ করতে হবে, সব টাচ করতে হবে, এক লাইন হইলো, সব টাচ করতে হবে এক লাইন হইলেও। তা আমি যেন সব টাচ করে যাইতে পারি, সবকিছু মোটামুটি মানে অন্তত কিছু হলেও লিখে যাইতে পারি, সেটা আমাকে এনশিওর করতে হবে, নাহলে আমার এ প্লাসে আসবে না। তুমি 6টা সিকিউ এক্সেলেন্ট লিখছো, লাস্ট সিকিউ অ্যানসারই করোনি, তোমার এ প্লাস না টানটানি লেগে যাবে। সো এই একটা কাহিনী, ঠিক আছে, একটা কাহিনী। ফরম্যাট 1 এ তুমি প্রয়োজনে রিট্রিট করবা, কিন্তু তুমি যদি এখানে গুছায় শুধুমাত্র টাইম ম্যানেজ করতে পারো, তুমি এখানেও ফরম্যাট 2 তেও লিখতে পারো। সো এখানে তুমি যে কোনো একটা জায়গায় কস্ট কাটিং করতে মানে টাইম কাটিং করতে পারো। সো এখানে তোমার হচ্ছে অ্যানসারিং মেথড, পেজ কাউন্ট এবং জ্ঞানমূলক ইম্পর্টেন্ট সবকিছু গেল। অ্যানসার কিভাবে বাড়ে আমরা সেটা জানলাম, কিভাবে কমে সেটাও জানতে হবে। বেসিক মিস্টেক করা যাবে না, বেসিক মিস্টেক করা যাবে না। তুমি স্পেলিং যদি ভুল করো, ক্যারেক্টার স্পেলিং কল্যাণী বানান ভুল করছো, তুমি লাল সালু সিরাজউদ্দৌলা বানান ভুল করছো, ভাই হবে হবে তোমার এগুলো হবে না। তুমি হচ্ছে বানান ভুল করছো, অথবা হচ্ছে জ্ঞানমূলক পুরোপুরি লেখা শুনে বা জ্ঞানমূলক ইনকারেক্ট লিখছো, যে উত্তর ঠিক, উত্তর ঠিক কিন্তু প্রথম লাইন ভুল, উত্তর ঠিক কিন্তু প্রথম লাইন ভুল, জ্ঞানমূলক ভুল, প্রথম লাইন ভুল, তুমি দেখবা তোমার মার্ক ওইদিকেই শেষ, তুমি দেখবা তোমার মার্ক ওইদিকেই শেষ। স্যার হয়তো পুরোটা দেখেনি, স্যার ওই জায়গায় আন্ডারলাইন করে 0 দিয়ে রেখে দিছে, ইউ নেভার নো, ওকে। তো প্রথম লাইন জ্ঞানমূলক অংশ ভুল করা যাবে না, স্পেলিং ভুল করা যাবে না, মার্জিন অবশ্যই করতে হবে। মার্জিন করে লিখবো, অনেকে মার্জিন ছাড়া খাতা ভাঁজ করে লিখো, ভেরি ব্যাড প্র্যাকটিস। এইচএসসি তে মার্জিন কইরা সুন্দর করে খাতাটা প্রেজেন্ট করে লিখে আইসো। জেল পেন কেউ ইউজ করে না, আমি জানি তোমরা সবাই জানো, বাট আমি স্টিল বলতেছি, জেল পেন কেউ ইউজ করো না। এটা কেউ হয়তো বলবে অ্যালাউ আছে, কেউ হয়তো বলবে অ্যালাউ নাই, বাট নর্মাল নিয়ম হচ্ছে পরীক্ষার হলে জেল পেন ইউজ করা যায় না। পরীক্ষার হলে তুমি খালি 2টা কলম রাখবা, ব্ল্যাক বল পেন আর হচ্ছে ব্লু বল পেন, ব্ল্যাক আর ব্লু বল পেন রাখবা। তুমি খালি ব্ল্যাক আর ব্লু বল পয়েন্ট পেন রাখবা, আর কিছু তোমার পরীক্ষার হলে দরকার নাই। মার্জিন পেন্সিল দিয়ে করবা, মার্জিনে পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে। তুমি দেখবা তোমার খাতার প্রেজেন্টেশন অলরেডি এই পেন্সিল, ব্লু পেন, ব্ল্যাক পেন অলরেডি কন্ট্রাস্টে চলে গেছে, অলরেডি জিনিসটা প্রেজেন্টেবল হয়ে গেছে, আর দরকার নাই। এবং একটা জিনিস যেটা হয় যে প্রথম
পরীক্ষা যেটা হয় যে লুজ পেজ নিয়ে একটা ভেজাল লাগে, কোন পেজ কি করছি, কোন পেজ আগে কোন পেজ পরে। তো এই ক্ষেত্রে পেজের উপর অবশ্যই একটা নাম্বার দিয়ে রাখবা, ছোট্ট করে পেজের উপর বা কোনা এখানে 1 2 লিখে রাখবা, যেন তোমার যখন স্ট্যাপলার করতে আসবে বা সেলাই করতে আসবে মামা, তোমার যেন দেরি করতে না হয়। তুমি জাস্ট নিবা 1 2 3 সিরিয়াল করবা, ঠাস ঠাস শেষ। এবং আরেকটা জিনিস বলবো যে নিজের সাথে স্ট্যাপলার রাখবা, আমি নিজে স্ট্যাপলার নিয়ে যাইতাম, ঠিক আছে। এসএসসি তে যদিও হচ্ছে আমাদের সেলাই দিছিল, বাট সেলাইটা খুব ভেজাল। যদি দেখো যে স্ট্যাপলার সুযোগ আছে, স্ট্যাপলার করে ফেলবা, নিজের সাথে স্ট্যাপলার রাখবা একটা, ঠিক আছে। কারণ ধরো প্রয়োজন মতে তোমার হঠাৎ করে কোন একটা পেজে সেলাই খুলে গেল, কোন একটা পেজে ধরো ছোট করে পিন মারতে পিন খুলে গেছে, তুমি ইনস্ট্যান্ট পরীক্ষার হল ছোট ছোট মাইনর সব জিনিসও দেখা যাবে ভয় পেয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এইসব কিছু হইতে দেওয়া যাবে না, ঠিক আছে। তো মোটামুটি ছোটখাটো জিনিসপাতি সাথে রাখবা, ওকে। ওভারঅল প্যানিক না করে সুন্দরভাবে লিখবা, দেখবা ইনশাআল্লাহ মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। এবং লুজের ক্ষেত্রে যেটা করবা, আমার হয়তো এই মুহূর্তে খাতাটা কিছু সামনে নাই, খাতা সামনে থাকলে একদম মানে লুজের মার্জিনটা একদম এইখান থেকে করবা না, লুজের মার্জিনটা একটু চাপায় করবা। কারণ তুমি যখন খাতাটা ভাঁজ করবা এই জায়গা ফোল্ডিং এ চলে যাবে, তুমি আগে থেকে যেটুকু তোমার ভাঁজে চলে যাবে সেইটুকু বাদ দিয়ে তার সামনে থেকে মার্জিনটা করবা। তাইলে হচ্ছে ভাঁজ করলে তুমি দেখো ভাঁজের পর স্ট্যাপলার করার পর, তুমি এদিকে স্ট্যাপলার মারার পর তোমার মার্জিনটা এইখান থেকে আসে, নাহলে দেখো তোমার লেখা ভিতরে ঢুকে গেছে বা ওইদিকে হচ্ছে চাপা পড়ে গেছে। সো এই জিনিসটা একটু খেয়াল রেখো, ভাঁজ করে লিখলে তুমি যখন লুজের ভিতরে লিখতে যাবো, তুমি দেখো ভাঁজ দেখে তোমার হাত অটোমেটিক যে আটকে গেছে, লেখা ভিতরে চলে যাইতেছে না, তাহলে তুমি কেটে কেটে করার শব্দ ঠিক করবা। সো এই কটা জিনিস একটু মেক শিওর করো, মাথা ঠান্ডা রেখো, দেখবা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। এবং এইভাবে তুমি যদি আমি যেভাবে বলছি লিখে আসো, তোমার ধরো প্রথম 5টাতে এরকম 9 উঠলো, পরে 5টায় 8 করে বা 7 করে উঠলো, তুমি ধরো এখানে 8 আর 7 মিলে 15 পাইছো, তোমার 40 আর 50 60, আর হচ্ছে তোমার ওদিকে এমসিকিউতে 30 এর মধ্যে ধরো 25 উঠছে, 60 প্লাস 25 85, এ প্লাস আইসা উঠছে, তোমার বাংলা ফার্স্ট এ প্লাস আইসা উঠছে, একদম বাংলা সেকেন্ডে তুলবা 200 এর মধ্যে 160 পেলে তোমার এ প্লাস চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা লাস্ট মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে। কোন রকম প্যানিক করবা না, কিচ্ছু করবা না, সৃজনশীলের সাথে সাথে আরো অনেক কিছু আমি একসাথে আলোচনা করছি, সবকিছু মাথায় রেখে ঠান্ডা মাথা পরীক্ষায় বসবা, দরকার হয় বাসায় ডেইলি একটা করে সিকিউর লিখবো, আমি যে প্ল্যানার দিচ্ছি সেই অনুযায়ী, ঠিক আছে। কমেন্ট আমাকে জানাবো তোমাদের প্ল্যানার কতটুকু কি পুরো হইতেছে বা প্ল্যানার ফলো করতে করতে কি সমস্যা তোমরা ফেস করতেছো, আমি সেটা তোমাদেরকে অবশ্যই সলভ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো গাইডলাইনে, সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।